আসসালামু আলাইকুম। টাইনওয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজকে ব্লগটা একটু অন্যরকম। ঈদ উপলক্ষে অনেক ধরনের নাস্তা বানিয়েছি। তো দুইটা ব্লগ হচ্ছে শেয়ার করব। আজ একটা আর কালকে পরের দিন হচ্ছে আরও কিছু নাস্তার আইটেম সবার সাথে শেয়ার করব। তো এখানে সকালে আমার হচ্ছে সেন থেকে একটা পার্সেল এসেছে। তো এখন হচ্ছে আমি ওপেন করছি। তো ভাবলাম যে ভিডিও করে এই ব্লগে দেখিয়ে দিই, পরে হচ্ছে এগুলা ইউজ করে ফেলবো আর সুন্দর করে ভিডিও করা হবে না। তো আমি হচ্ছে ছোট একটা মিনি ক্রেপস করার মেশিন কিনেছি। এটা একেবারেই ছোট মিনি সাইজের। এখন হচ্ছে গোল্ডেন কালারের এই একটার সেট, মানে একটার মধ্যে দুইটা তো বাটির মতো এটা, আর একটা হচ্ছে জালির মতো। তো আমি ভেবেছিলাম অনেক বড় হবে, এত বড় না, ঠিকই আছে মিডিয়াম সাইজের, কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো, অনেক হেভি, পাতলা না। আর এখানে আমার চেয়ারের জন্য 6টা কাভার কিনেছি। এগুলো আর ইউজ করছি না, যেহেতু নতুন চেয়ার কাভার আছে আমার, সেগুলো একটু পুরাতন হোক তারপরে এগুলা বের করব। এগুলোর মধ্যে ডিসকাউন্ট ছিল 7 ইউরোর। এই একটা ছিল মেন প্রাইস 7 ইউরো, তো ডিসকাউন্টে 3 ইউরো করে পেয়েছি। তারপর আমি যে কিনে রেখে দিই, এগুলা তো আর নষ্ট হবে না, পরে ইউজ করতে পারবো। আর এখানে ছেলের জন্য হচ্ছে দুইটার সেটের একটা প্যান্ট আর এটা কোটির মতো কিনেছি ওর বার্থডেতে পরাবো বলে, কিন্তু এটা অনেক বড় আমরিনের সাইজের হয়ে গেছে। এটা আর ওকে পরাচ্ছি না, রেখে দেবো, আর একটু বড় হলে পরতে পারবে। এখন আসি মেন সাবজেক্টে, যেটা নিয়ে ব্লগ বানিয়েছি। তো ঈদের জন্য আমি কি কি নাস্তার আইটেম বানিয়ে রাখছি এটাই এখন দেখাবো। তো প্রথমে হচ্ছে গরু মাংসের একটা কাবাব রেসিপি শেয়ার করি। যেহেতু কুরবানি ঈদ, গরু মাংসের এই রেসিপিটা অনেকেরই হেল্প হবে। এখানে প্রায় আধা কেজির মতো গরু মাংস, 1 কাপ চানার ডাল, একটা আলু, আদা রসুন, তারপরে সব ধরনের মশলা হচ্ছে 1/2 চামচ করে, তারপরে আস্ত পাঁচফোড়ন দিয়েছি, লবণ দিলাম, আর এখন হচ্ছে কিছু তেল এড করে এটাকে জাল করব। ভালো করে সিদ্ধ করে পানিটা একেবারে শুকিয়ে নেব। পানি থাকলে কিন্তু আবার এটাকে কাবাবের মতো সাইজ দেওয়া যাবে না। সিদ্ধ হওয়ার পরে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে দেখলাম যে এটা একটু নরম আছে, কাবাবের সাইজ দিতে পারবো না, তো আমি ফ্রাই প্যানে আরও 10 মিনিটের মতো এটাকে ফ্রাই করে নিয়েছি। এখন কাবাব বানানোর জন্য একেবারে পারফেক্ট হয়েছে। তো এখানে আমি আরও একটা পেঁয়াজ, 2টা ডিম, ধনেপাতা দিয়ে মাখিয়ে কাবাবের সাইজ অনুযায়ী করে নিচ্ছি। আর আমি এখানে হচ্ছে আস্ত পাঁচফোড়ন দিয়েছি, এত সুন্দর গ্রান বের হচ্ছে। এক এক করে সবগুলা করে নিই। আর আমি হচ্ছে ফয়েল পেপার দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। এটা ডিপ ফ্রিজে 20 মিনিটের মতো রাখবো, তারপরে হচ্ছে বের করে এনে ফ্রোজেন করব। আর কয়েকটা ফ্রাই করেও দেখাবো। একটা ডিমের মধ্যে ডুবিয়ে ফ্রাই করছি, এত করে বাঙার হচ্ছে ভয় থাকে না। অনেক সময় আছে যে কাবাব ফ্রাই করার সময় ভেঙে যায়, ভর্তার মতো হয়ে যায়। তো এই তো আমারটা একবারে পারফেক্ট হয়েছে। একটু বেশি করে এই কাবাবটা করেছি ঈদ, তারপরে আমার ছেলের বার্থডের জন্যে। তো এখন হচ্ছে আরও একটা রেসিপি শেয়ার করি। এখন হচ্ছে নারকেল পিঠা বানাবো। আমাদের এখানে হচ্ছে এই কুচানো নারকেল পাওয়া যায়, এটা ফ্রোজেন করা। নারকেলের মধ্যে মিঠা দুইভাবে ইউজ করা যায়, গুড় অথবা চিনি। আজকের নারকেল পিঠার মধ্যে গুড় দিলাম। আমার কাছে মনে হয় যে চিনি থেকে গুড়ের টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আর নারকেল পিঠাটা আমি আমার জামাই সাহেবের জন্য বানাই, উনি নারকেল পিঠা অনেক বেশি পছন্দ করেন। আমার আবার নারকেল পিঠা ফ্রাই করে এই তেমন একটা ভালো লাগে না। আমার কাছে হচ্ছে দুধ নারকেলটা অনেক বেশি মজা লাগে। তো দুইটাই হচ্ছে বানিয়ে দেখাবো। এই তো নারকেল পিঠা বানানো হয়ে গেছে, 2 সাইজের করেছি। এগুলো হচ্ছে ফ্রাই করে খাওয়ার জন্য একটু বড় সাইজের, আর কয়েকটা হচ্ছে আমি মিনি সাইজের করেছি। এগুলা দিয়ে দুধ পুলি পিঠা বানিয়ে দেখাবো। এখানে দিলাম লিকুইড দুধ, আস্ত গরম মশলা, তারপরে 1 চামচ গুড়। এখানে চিনিও দিতে পারবে, তো আমি যেহেতু গুড় দিয়েই সব কিছু করছি তাই গুড় অ্যাড করলাম। তারপরে একটু নারকেল দিয়েছি আর 1 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে এখন সবগুলা নারকেল পিঠা দিয়ে 10 মিনিট জাল করে নামিয়ে ফেলবো। একটা কেটে দেখাই কীরকম হয়েছে। এই রেসিপির মধ্যে নারকেল পিঠাটা একটু ছোটো সাইজের ইউজ করবে, বড় হলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো পারফেক্ট হয়েছে। এটা আমি হচ্ছে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা খেতে ভালো লাগে, গরম গরম আবার এত টেস্ট পাওয়া যায় না।
তো অন্য পিঠাগুলা ফ্রিজ থেকে বের করে আনলাম, কিছুটা ঠান্ডা হয়েছে। আর পিঠা ফ্রোজেন করার আগে এইভাবে কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে তারপরে বের করে এনে ফ্রোজেন করলে দেখা যায় যে একটার সাথে আরেকটা লাগে না। এখন গরু মাংসের কিমা দিয়ে সমোসা বানিয়ে দেখাবো। আমার হাতের এই সমোসাটা যে খেয়েছেন অনেক প্রশংসা করেছেন। আমি একবারে সিম্পলভাবে করি, কিন্তু জানি না কেন এটা আমার হাতের অনেক মজা হয়। আর সঙ্গে হচ্ছে পাস্তা রুলও দেখাবো কিভাবে বানাই। যেহেতু একদিনে অনেকগুলো রেসিপি করেছি, সেই কারণে হচ্ছে তেমন একটা ভিডিও করতে পারিনি, জাস্ট টুকটাক কিছু ভিডিও দেখাচ্ছি। সমোসার কিমাটা আমি প্রথমে পেঁয়াজ, রসুন, আদা ফ্রাই করে তারপরে হাফ চামচ করে সব ধরনের মশলা দিয়েছি, সাথে হচ্ছে আস্ত গরম মশলাও। তো কিছুক্ষণ ফ্রাই করার পরে কিমা দিয়ে কম আগুনে আরও 10 মিনিটের মতো ফ্রাই করে নামিয়ে ফেললাম। খুবই সহজ, কিন্তু খেতে এটা অনেক মজা হয়। তো আমি হচ্ছে সমোসা যে পেস্টটি পাওয়া যায় বাজারে সেটা দিয়েই বানাচ্ছি। এই তো সবগুলা সমোসা বানানো হয়ে গেছে। এটা 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখছি। আর এই ফাঁকে হচ্ছে আমি রোলগুলো বানিয়ে নিই। আর এই পাস্তাটা কিভাবে করেছি একেবারেই সিম্পল, আমরা যেভাবে পাস্তা বানাই বা ম্যাগি বানিয়ে খাই। তো আমি পেঁয়াজ তারপরে মশলা ফ্রাই করার পরে পাস্তা, আলু, গাজর এগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম। তো পেঁয়াজ ফ্রাই করার পরে দিয়ে আরও 2-3 মিনিট ফ্রাই করে নামিয়ে ফেলেছি। মানে আমরা ম্যাগি বা পাস্তা যেভাবে জাল করে খাই ঠিক সেভাবেই। ম্যাগি বা নুডলস দিয়ে করলেও অনেক মজা হয়। তো আমার বাসায় হচ্ছে অনেকগুলা পাস্তা জমা হয়ে গেছে, খাওয়া হচ্ছে না। তাই ভাবলাম যে এভাবে রোল করে নিই। এই তো আমার রোলগুলাও হয়ে গেছে। আমি ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখেছিলাম, এখন দুইটাই বের করে এনে বক্সে ভরে আবার ডিপ ফ্রিজে রেখে দেবো। এভাবে কিন্তু 6 মাস ভালো থাকে। আমাদের এখানে কিন্তু এইরকম ফ্রোজেন করা সিঙ্গারা, সমোসা মানে A to Z সব ধরনের নাস্তা পাওয়া যায়, কিন্তু বাসার তৈরি নাস্তার মতো এত টেস্টি হয় না। এখন সিঙ্গারার রেসিপি দেই। আর সিঙ্গারার রেসিপি আরও অনেকবার শেয়ার করেছি, তো যেহেতু বানাচ্ছি তাই একটু ভিডিও করে নিলাম। পেঁয়াজ আর মশলার মধ্যে আলু, গাজর ফ্রাই করার পরে নামিয়ে নিলাম। এগুলা বানানো খুবই সহজ, কিন্তু কয়েকদিন আগে আমার বাসায় একজন আমার বান্ধবী প্রথমবার এসেছিলেন দাওয়াতে। তো ওনাকে হচ্ছে এই সব কিছু খাইয়েছিলাম। আমি সবসময় বাসায় বানিয়ে রাখি। তো উনি খাওয়ার পরে বলছিলেন যে এগুলা আমি নিজের হাতে বানিয়েছি কিনা, সবগুলাই এত মজা হয়েছে। তো উনি নাকি বানাতে পারেন না। আমি সবসময় বানাই, সেই জন্যই হয়তো বা আমার কাছে সহজ মনে হচ্ছে। ট্রাই করে দেখবেন, বাজারের কেনা জিনিসের থেকে এই হাতে বানানো জিনিসের টেস্ট আলাদা হয়, তারপরে টাকাও বাঁচে। এবারের ঈদের আগে অনেক ধরনের নাস্তার আইটেম বানিয়ে ফ্রিজে রেখে দিলাম। মোটামুটি অনেকটা কাজেই সহজ হয়ে গেল। নাস্তার আইটেম নিয়ে আর টেনশন করতে হবে না। ঈদের সময় যদি মেহমান বাসায় আসেন তাহলে এগুলাই ফ্রিজ থেকে বের করে ওনাদেরকে দিতে পারবো। শুধু ঈদের জন্য না, এমনিতেই এই নাস্তার আইটেমগুলা বানিয়ে ফ্রিজে রাখলে দেখা যায় যে হঠাৎ কেউ আসলে তখন আর টেনশন করতে হয় না। চটপট ফ্রিজ থেকে বের করে ফ্রাই করেই মেহমানদের সামনে দিয়ে দিলে আর মেহমানরা অবাক হয়ে যাবেন যে এত কম সময়ে কীভাবে এত কিছু করলেন। তো একটু বিরতি নিলাম, ছেলে মেয়েকে খাওয়ালাম। আর কাল হচ্ছে আমি ফুলের গাছটা কিনে এনেছিলাম, তো এটা হচ্ছে বড় একটা টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। এখন একটা স্যান্ডউইচ রেসিপি করে দেখাবো। এখানে আমি এই স্যান্ডউইচটা একবার না খেলে বুঝবেন না যে এটা কতটা মজা হয়। তো এখানে হচ্ছে আমি শসা, গাজর, ধনেপাতা আর এক টুকরা মুরগির মাংস সিদ্ধ করে তারপরে এই কুচি কুচি করে নিয়েছি। আর এখানে অ্যাড করব মেয়োনিজ, সস আর হাফ কাপের মতো মিষ্টি দই। জাস্ট এগুলাই, আর কিছুই অ্যাড করতে হয় না। এগুলা মিক্স করার পরে তারপরে ব্রেডের মধ্যে দিয়ে আর স্যান্ডউইচের সাইজ অনুযায়ী কেটে নেব। এটা একবার হলেও ট্রাই করে দেখবে, অনেক মজা হয়। এটা আমি পিকনিক অথবা বার্থডে অনুষ্ঠানের সময় বানাই, সবাই খেয়ে অনেক প্রশংসা করেন। এটা কিন্তু আবার বানিয়ে ফ্রিজে রাখা যাবে না, একদিনের মধ্যেই খেয়ে নিতে হবে। ফ্রিজে রাখলে এটা পানি ছেড়ে নষ্ট হয়ে যাবে। যেহেতু এখানে ফ্রেশ ভেজিটেবল আছে, এবারের ঈদ উপলক্ষে কে কিভাবে প্রিপারেশন নিচ্ছেন বা কি কি নাস্তার আইটেম বানিয়ে রেখেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আমার সবগুলা স্যান্ডউইচই বানানো হয়ে গেছে। এখন সিম্পল করে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করি। কয়েকদিন আগে পিকনিকের জন্য এই বনগুলা কিনে এনেছিলাম, তো অর্ধেক
বানিয়েছি আর অর্ধেক হচ্ছে ফ্রিজেই আছে, নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম যে এগুলা দিয়ে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করে নেই। এটা দিয়া বা লিডেল যে কোনো শপেই এই কেকটা পাবে। দুধের মধ্যে কেকটা ভিজিয়ে নিচে লেয়ার দিয়েছি আর কেকের উপরে দিলাম স্ট্রবেরি। এখানে স্ট্রবেরি ছাড়া আম দিয়েও করতে পারবে। আর সব উপরে হচ্ছে হুইপিং ক্রিম দিলাম, দিয়ে এটা ফ্রিজে রেখে দিয়েছি। তো সিম্পল করে ডেজার্ট। আর এখন হচ্ছে বিস্কুটের একটা রেসিপি দিই। সব কিছুই যখন দিলাম তাহলে এটা কেন বাকি যাবে বলো তো? নাস্তা করার পরে 1 কাপ চায়ের সাথে তো বিস্কুট লাগবেই। আরও একদিন বানিয়েছিলাম, বিস্কুটগুলো ভালো হয়েছে, তাই ভাবলাম যে এই রেসিপিটা শেয়ার করি। এখানে একটা ডিম দিয়েছি, তারপরে এটা হচ্ছে বাটার গলিয়ে নিয়েছি আর 1/2 কাপ চিনি। এগুলা মিক্স করার পরে অ্যাড করব ময়দা, আর ময়দার মধ্যে হচ্ছে আমি 1 কাপ ময়দা দিয়েছি, 1 চামচ বেকিং পাউডার, অল্প লবণ আর 1/2 কাপের মতো গুঁড়া দুধ। এখন এই সব কিছু একসাথে মিক্স করে নেই আর অল্প অল্প করে দিব, কারণ বেশি পাতলা হয়ে গেলে এই ডোটা এই বিস্কুট আবার সুন্দর হবে না। এটা আমরা রুটি বেলার যে খাইটা করি সেটার মতোই হচ্ছে, একটু শক্ত থাকতে হবে। মাখানোর পরে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আজকের বিস্কুটগুলো ওভেনে করে দেখাচ্ছি, বিস্কুটের সাইজ অনুযায়ী করে নিই। আর অবশ্যই আমাকে কমেন্ট করা যাবে যে কে কে বিস্কুট বানিয়ে খেয়েছেন। আমার কাছে এত খুশি লাগছে যে আমি বিস্কুট বানাচ্ছি। ডিমের যে হলুদ অংশ এটা আমি এই বিস্কুটের উপরে ব্রাশ করে দিচ্ছি। ডিমের কুসুমটা দেওয়ার কারণে বিস্কুট যখন হয়ে যাবে তখন এই উপরের অংশটা অনেক সুন্দর কালার হয়, মানে দেখার সৌন্দর্যের জন্যে। তো উপরে একটু আঁচ কেটে দিলাম, অনেক সুন্দর লাগবে বিস্কুটের মতো, মানে বাজারে যেরকম করে আর কি সেই রকমই দেখতে লাগবে। আর উপরে একটু দিলাম। তো এটাকে হচ্ছে আমি 60 মিনিট ব্রেক করব। প্রথমে 30 মিনিট দিয়েছিলাম কিন্তু হয়নি, তারপরে আরও 20 মিনিট করেছি। আর আমি হচ্ছে 40 মিনিট করার পরে উল্টিয়ে দিয়েছি আর 10 মিনিট হচ্ছে আবার রেখেছিলাম। আজকের বিস্কুটগুলা খেয়ে জামাই তো আমার দিকে হা করে তাকিয়েছিলেন যে আমি পারি না এমন কোনো কাজ নেই। তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আরো সুন্দর সুন্দর রেসিপির জন্য শিখতে পারি আর সবার সাথে শেয়ার করতে পারি। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।